অধ্যায় ৩ পরিমাণগত রসায়ন। ১ মোল। কোনো উপাদানের যত গ্রাম ভরে 6.023 × 10⁻23টি অণুপরমাণু বা আয়ন থাকে তত গ্রামকে ভরকে ওই উপাদানের ১ মোল বলা হয়। মোলার দ্রবণ তার হচ্ছে কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় তার দ্রবণের প্রতি লিটার আয়তনে ১ মোল দ্রব্য দ্রবীভূত থাকলে দ্রবণকে তার হচ্ছে ওই দ্রব্যের মোলার দ্রবণ বলা থাকে। মোলার দ্রবণ তারপর হচ্ছে জ্ঞাত ঘনমাত্রার তা হচ্ছে দ্রবণীয় হচ্ছে প্রমাণ দ্রবণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বা দ্রবণকে দীর্ঘদিন রেখে দিলেও তার হচ্ছে দ্রবণের ঘনমাত্রা কোনো দ্রব্য পরিবর্তন ঘটে না। তার হচ্ছে সেকেন্ডারি দ্রবণ আছে পদার্থ বা তার দ্রবণের ঘনমাত্রার সমস্যার সাথে পরিবর্তিত হয়ে যায় দশক আয়ন জারণ বিজারণ। তারপর হচ্ছে যেসব আয়নের তার হচ্ছে জারণ সংখ্যা পরিবর্তিত থাকে তাদেরকে দশক আয়ন বলা হয় থেকে অ্যাভোগাড্রো সংখ্যা। তারপর হচ্ছে একা মোল্লা তার হচ্ছে নিশ্চয় সংখ্যক অনুপরমাণু আয়ন তার হচ্ছে ইলেকট্রন থাকলে তাদেরকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা থেকে জ্ঞানের দ্বারা প্রকাশ করা থাকে ইজিক্যাল 6.023 × 10⁻23। তারপর হচ্ছে মোলারিটি নিশ্চয় তাপমাত্রার কোনো দ্রবণের প্রতি লিটার বা হচ্ছে প্রতি ঘন সেন্টিমিটার আয়তনে তারপর 1000 সেন্টিমিটার কিউব আয়তনে দ্রবীভূত দ্রব্যের তার হচ্ছে মোল সংখ্যাকে বা গ্রাম আণবিক ওজন সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলা হয় থাকে। তার হচ্ছে মোলারিটি দ্রবের 1000 গ্রাম দ্রবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের তার হচ্ছে দ্রবণের মোলারিটি বলা হয় থাকে। তার হচ্ছে আয়টোমিতি প্রমাণারি দ্রবণের সাহায্যে তার হচ্ছে বিভিন্ন বিজারক পদার্থ টাইট্রেশন করার মাধ্যমে এদের ঘনমাত্রা বা হচ্ছে পরিমাপ করার পদ্ধতিকে আয়টোমিতি বলা হয় থাকে। আয়টোমিতি হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া বিক্রিয়া দ্বারা তারপর হচ্ছে আয়নিক মুক্ত করে তারপর হচ্ছে জারক পদার্থের সোডিয়াম সালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন বৈদ্যুতিক আয়টোমিতি বলা হয় থাকে। তারপর হচ্ছে গ্যাসের মোলার আয়তন তারপর হচ্ছে গ্রাম আণবিক বা হচ্ছে মোল। তারপর হচ্ছে কোনো গ্যাসের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে যে পরিমাণ পাওয়া যায় মধ্যকটিরা সেই পরিমাণকে ১ মোল বলা হয় থাকে। উদাহরণ হচ্ছে পানির আণবিক ভর 18.02 18.02। পানি হচ্ছে ১ মোল পানি। তারপর হচ্ছে মোল সংখ্যা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ মৌলিক যৌগিক পরিমাণ কি তারপর যথা হচ্ছে নরমে হচ্ছে গ্রাম পারমাণবিক ভর এবং হচ্ছে গ্রাম আণবিক ভর দ্বারা ভাগ করে প্রাপ্ত সংখ্যা কি পদার্থের মূল্য এবং হচ্ছে সংখ্যা বলা হচ্ছে হচ্ছে মোট সংখ্যা যেগুলো হচ্ছে পদার্থের ভরের গ্রাম। তারপর হচ্ছে পদার্থের গ্রাম পারমাণবিক ভর বা আছে গ্রাম আণবিক ভর। তারপর হচ্ছে গ্যাসের মোলার আয়তন তারপর হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে একা মোল গ্যাসের আয়তনকে তারপর হচ্ছে গ্যাসের মোলার আয়তন বলা হয় থাকে। গ্যাসের মোলার আয়তনের বৈশিষ্ট্য হচ্ছে কি তাপমাত্রা ও চাপে তারপর হচ্ছে মোলার আয়তন পরস্পর সমান হয়ে থাকে। তারপর হচ্ছে মোলার তাপমাত্রা হচ্ছে তারপর এসটিভিতে 0 ডিগ্রি সেলসিয়াস 276 কেলভিন। তারপর হচ্ছে 1 অ্যাটমসফিয়ার তারপর হচ্ছে 760 মিলিমিটার এবং হচ্ছে মোলার আয়তন ভিজি হচ্ছে 22.4 লিটার। তারপর হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে 1 অ্যাটমসফিয়ার এসটিভিতে তারপর হচ্ছে গ্যাসের মোলার আয়তন ভিজি 24.57 লিটার। তারপর হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে মোলার আয়তন 24.04 লিটার পার মোল। তারপর হচ্ছে এটি পদার্থের ধর্ম এবং প্রকৃতির উপর নির্ভরশীল কিন্তু পদার্থের অবস্থা তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল। তাহলে অবস্থায় পানির মূল তাপমাত্রা 18 মিলিলিটার, অপরদিকে গ্যাসীয় তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির মোলার আয়তন আছে 30.6 লিটার। অ্যাভোগাড্রো সংখ্যা তার হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে তার হচ্ছে সকল গ্যাসের আণবিক গ্যাসের ঘরের আণবিক গ্যাসের আয়তন সমান এবং হচ্ছে প্রমাণ তাপমাত্রা এবং চাপে অর্থাৎ এনডিবিতে আয়তন সহ হচ্ছে 22.4 লিটার। তার অর্থাৎ 6.023 × 10⁻23টি কণা বিশিষ্ট গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। তারপর হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা মোলার আয়তন এবং হচ্ছে মূল আণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক। আণবিক ভর যেগুলো হচ্ছে 1 গ্রাম অণু তার হচ্ছে 1 মোল যেগুলো হচ্ছে টিপিতে 22.4 লিটার। তার হচ্ছে 6.023 × 10⁻23টি অণু পারমাণবিক সংখ্যা ভর যেগুলো হচ্ছে 1 গ্রাম পরমাণু 6.023 × 10⁻23টি পরমাণু। তার হচ্ছে পদার্থের এটি অণুর ভর। তারপর হচ্ছে গ্রাম আণবিক ভর বা হচ্ছে 6.023 × 10⁻23 মোলার এটি পরমাণু ভর। তারপর হচ্ছে মোলার গ্রাম পারমাণবিক ভর বা ভাগ হচ্ছে 6.023 × 10⁻23। তারপর হচ্ছে তাপমাত্রা ও চাপের এবং পরিবর্তন আয়তনের পরিবর্তন ঘটে এর মোল সংখ্যা এবং হচ্ছে ভর সংখ্যা এবং অণু সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। এসটিভিতে একটি আনুর তারপর হচ্ছে আয়তনের 5.4 ভাগ হচ্ছে 6.023 × 10⁻23টি লিটার। তারপর হচ্ছে এসটিভিতে 1 লিটার গ্যাসের অণু সংখ্যা 6.023 × 10⁻23টি ভাগ হচ্ছে 5.4টি। এসটিভিতে 1 গ্রাম গ্যাসের আয়তন 22.4 ভাগ হচ্ছে গ্যাসের আণবিক ভর। তারপর হচ্ছে এসটিভিতে 1 কিউব তারপর হচ্ছে গ্যাসের আয়তন যেগুলো গ্রামিক আণবিক ভর 22.4 গ্রাম। তারপর হচ্ছে 1 গ্রাম অণুর সংখ্যা যেগুলো 6.023 × 10⁻23টি পদার্থের গ্রাম আণবিক ভর কোনটি কক্ষ তাপমাত্রা 298 কেলভিন। 32 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23 0.44 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড কত মোল গ্যাস থেকে উত্তর হচ্ছে ডি 0.01। নিচের কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে ডি 16 গ্রাম অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 3.011 × 10⁻23 ইলেকট্রন ভর নিম্নের কত গ্রাম হয়ে থাকে? উত্তর হচ্ছে ডি 9.1 × 10⁻28। তারপর সোডিয়াম অ্যাজেটে বিয়োজিত হয় নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। ক্যালসিয়াম কার্বনেট পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিলিন গ্যাস উৎপন্ন করে। প্রাথমিক অবস্থায় তার হচ্ছে রকেটের জ্বালানি রূপে তার হচ্ছে তরল হাইড্রোজেন ও তরল নাইট্রোজেন টেট্রা অক্সাইড তার হচ্ছে ব্যবহৃত করা হয় থাকে। কপার পাইরেটস এবং হচ্ছে কপার ধাতু নিষ্কাশন সালফার ডাইঅক্সাইড গ্যাসে ব্যবহার করা হয় থাকে। সালফিউরিক অ্যাসিড উৎপাদনে ব্যবহার করা
করা হয় থাকে। এবার পদ্ধতি হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন, তারপর হচ্ছে সরল পদ্ধতি হচ্ছে নাইট্রিক উৎপাদন, তারপর হচ্ছে স্পর্শ পদ্ধতি হচ্ছে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, তারপর হচ্ছে মিলিমল পার লিটার, তারপর হচ্ছে যে মান হবে তাদেরকে 18 দিয়ে গুণ করলে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে মান হবে গ্লুকোজের ক্ষেত্রে। তারপর হচ্ছে একটি রোগীর তারপর হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার লিটার হলে তারপর হচ্ছে মিলিমোল পার লিটার, তারপর হচ্ছে এককে কত গ্রাম হবে? উত্তর হচ্ছে 10.5 মিলিমোল পার লিটার। তারপর হচ্ছে 5 গ্রাম, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন? পটাশিয়াম উত্তর হচ্ছে সি, তারপর হচ্ছে 22.7, তারপর হচ্ছে 5 গ্রাম, তারপর হচ্ছে ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করে তারপর হচ্ছে নিম্নের কত গ্রাম পটাশিয়াম ম্যাঙ্গানেট প্রয়োজন হবে? উত্তর হচ্ছে 1.04, 15 গ্রাম। তারপর হচ্ছে হরিমাটি, তারপর হচ্ছে অধিকতাপে প্রহালে কি গ্রাম চুন পাওয়া যাবে? উত্তর হচ্ছে 8.4 গ্রাম চুন পাওয়া যাবে। তারপর হচ্ছে ফ্রুক্টোজে 40% কার্বন এবং 6.67% হাইড্রোজেন আছে। বিধায় নিচের কোনটি ভুল হয়ে থাকে? উত্তর হচ্ছে অক্সিজেন। আপেক্ষিক নম্বর হচ্ছে -54.33। তারপর হচ্ছে সোডিয়াম কার্বন ও অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 23, 12, 16 হলে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে ডি, অক্সিজেনের শতকরা পরিমাণ হচ্ছে 55.3%। তারপর হচ্ছে এটি রোগীর গ্লুকোজের পরিমাণ হচ্ছে 10 মিলিমোল পার লিটার। তাহলে মিলিগ্রাম পার ডিএল ডেসিলিটার কী হবে? উত্তর হবে বি, 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। তারপর হচ্ছে রাসায়নিক গণনার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে ডি, ক্যালসিয়াম ফসফেটের শতকরা পরিমাণ 48.5%। তার হচ্ছে রাসায়নিক গণনা কতিপয় গুরুত্বপূর্ণ পদ্ধতিসমূহ হচ্ছে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের জন্য বিভিন্ন পদ্ধতি প্রচলিত রয়েছে। মোলারিটি, নর্মালিটি, মোল ভগ্নাংশের শতকরা পদ্ধতি, পার্সেন্ট W/W, পার্সেন্ট W/V, পার্সেন্ট V/V ইত্যাদি। মূলত দ্রবণ একটি নির্দিষ্ট তাপমাত্রা, তারপর হচ্ছে যে দ্রবণের প্রতি লিটার আয়তনে তারপর হচ্ছে মূল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবের মূল দ্রবণ বলা থাকে। মোলারিটি নিশ্চিত তাপমাত্রায় তারপর হচ্ছে প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রামে এবং চাণবিক ভর বা হচ্ছে মোল সংখ্যাকে তারপর হচ্ছে উক্ত দ্রবণে তারপর হচ্ছে মোলারিটি বা হচ্ছে মূল দ্রবণ বলা থাকে। একে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এমএজগুলো হচ্ছে মোল পার লিটার বা হচ্ছে এবং হচ্ছে মোলারিটির ভিত্তিতে দ্রবণের প্রকারের ভিত্তিতে হচ্ছে মূল দ্রবণ হচ্ছে 1 মোলার, তারপর হচ্ছে সেমি মোলার দ্রবণ হচ্ছে 0.5 মোলার বা হচ্ছে M/2, ডিসিমোলার হচ্ছে 0.1 মোলার বা হচ্ছে M/10, তারপর সেন্টিমিটার দ্রবণ হচ্ছে 0.01 মোলার বা হচ্ছে M/100, তারপর হচ্ছে মোলার দ্রবণ আছে যে কোনো তাপমাত্রা প্রতি 1000 গ্রাম বা হচ্ছে কেজি দ্রাবকে তারপর হচ্ছে মোলার দ্রব দ্রবীভূত থাকলে তারপর হচ্ছে উৎপন্ন দ্রবণকে তারপর হচ্ছে দ্রবণের মোলার দ্রবণ বা হচ্ছে মোলার দ্রবণ বলা থাকে। মোলারিটি তারপর হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে তারপর হচ্ছে যে কোনো দ্রবের যত গ্রাম অনুদ্ধ দ্রবীভূত থাকে এবং হচ্ছে হয়ে দ্রবণ উৎপন্ন হয়ে থাকে তারপর সে গ্রাম অনুসংখ্যাকে মোলারিটি বলা থাকে। তার হচ্ছে মোলারিটিকে এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এমএইচগুলো হচ্ছে W1 গুণ 1000 বাই হচ্ছে এম বাই গুণ W1 যেগুলো হচ্ছে গ্রামে দ্রবের ভর এবং এমএইচগুলো হচ্ছে দ্রবের আণবিক ভর W2 যেগুলো হচ্ছে গ্রামে দ্রাবকের ভর। নর্মাল দ্রবণ তারপর হচ্ছে নিশ্চিত তাপমাত্রা প্রতি লিটার দ্রবণে তারপর হচ্ছে তুল্য পরিমাণ কোনো দ্রব দ্রবীভূত থাকলে উৎপন্ন দ্রবণটিকে উক্ত দ্রবণে নর্মাল দ্রবণ বা নর্মাল দ্রবণ বলা হয়ে থাকে। এটি নিশ্চিত তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে তুল্য পরিমাণ ভর কোনো দ্রব দ্রবীভূত থাকলে উৎপন্ন দ্রবণটিকে উক্ত দ্রবে তারপর হচ্ছে নর্মাল দ্রবণ বা হচ্ছে নর্মাল দ্রবণ বলা হয়ে থাকে। তারপর হচ্ছে নর্মালিটি, তারপর হচ্ছে এটি নির্দিষ্ট তাপমাত্রা প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের তুল্য ভর সংখ্যাকে উক্ত দ্রবণে নর্মালিটি বলা থাকে। তাকে এন দ্বারা প্রকাশ করা থাকে। এন ইজগুলো হচ্ছে এন W ইন্টু 1000 বাই হচ্ছে ভি ইন্টু ই, তারপর হচ্ছে তুল্য ভর পার লিটার। তারপর হচ্ছে এখানে W যেগুলো হচ্ছে গ্রামে প্রকাশিত দ্রবের ভর, এই ভি যেগুলো লিটারে দ্রবণের আয়তন, তারপর হচ্ছে ই যেগুলো হচ্ছে দ্রবের গ্রাম তুল্য ভর, তারপর হচ্ছে মূল ভগ্নাংশ দ্রবণের কোনো উপাদানে তারপর হচ্ছে মূল সংখ্যা ও দ্রবণের তারপর হচ্ছে সবগুলো উপাদানের মোট মূল সংখ্যার অনুপাতকে মূল ভগ্নাংশ বলা থাকে। সমীকরণ কোনো দ্রবণে আয়তন উপাদানের তারপর হচ্ছে মূল সংখ্যা এনআই এবং হচ্ছে কোনো দ্রবণের মোট মূল সংখ্যা এন হলে তার হচ্ছে উৎপাদনের মোট সংখ্যা এক্স যেগুলো হচ্ছে এনআই বাই এন, তারপর হচ্ছে শতকরা ভর, তারপর হচ্ছে দ্রবণের শতকরা ভর W/W যেগুলো হচ্ছে দ্রবের ভর বাই হচ্ছে দ্রবের ভর ভাগ হচ্ছে তারপর হচ্ছে দ্রাবকের ভর গুণ 1000, তারপর হচ্ছে দ্রবের ভর গুণ 100, তারপর হচ্ছে দ্রবণের ভর, তারপর হচ্ছে পিপিএম, তারপর হচ্ছে পিপিএম যেগুলো হচ্ছে W/W, তারপর হচ্ছে দ্রবের ভরের গুণ 10⁻⁶, তারপর হচ্ছে দ্রবের ভর যোগ হচ্ছে দ্রাবকের ভর গ্রাম, তারপর হচ্ছে পিপিপি যেগুলো হচ্ছে দ্রবের ভর গুণ 10⁹, তারপর হচ্ছে দ্রবের ভর যোগ হচ্ছে দ্রাবকের ভর গ্রাম, তারপর হচ্ছে মোলারিটি ও শতকরা হারের তারপর হচ্ছে পরস্পর রূপান্তর % যেগুলো হচ্ছে দ্রবের মোল সংখ্যা গুণ হচ্ছে গ্রাম আণবিক ভর সংখ্যা গুণ হচ্ছে 1000 গ্রাম, তারপর হচ্ছে ভাগ হচ্ছে 100,000, তারপর হচ্ছে মোলারিটি বা মোল সংখ্যা এক্স পার্সেন্টেজ, তারপর হচ্ছে গুণ 1000, তারপর হচ্ছে
দ্রবের গ্রাম আণবিক সংখ্যা গুণ হচ্ছে 100টা। তার হচ্ছে দ্রবণের মোলারিটিকে ppm এককে রূপান্তর 10⁶ মিলিলিটার। তার হচ্ছে দ্রবের গ্রাম পরিমাণ, তার হচ্ছে মোল সংখ্যা, তার হচ্ছে গ্রাম আণবিক সংখ্যা, তার হচ্ছে 10⁶ ভাগ হচ্ছে 1000, তার হচ্ছে 1 ppm হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি, তার হচ্ছে 1 মাইক্রোগ্রাম পার গ্রাম, তার হচ্ছে 1 ppm 1 মিলিগ্রাম পার লিটার, 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটার। তারপর হচ্ছে মনে রাখা সহজ মোলারিটি হচ্ছে দ্রবের মূল সংখ্যা, দ্রবণের আয়তন, তার হচ্ছে মোলারিটি হচ্ছে দ্রবের মূল সংখ্যা এবং হচ্ছে দ্রাবকের ভর। নরমালিটি হচ্ছে দ্রবের তুল্য ভর এবং হচ্ছে দ্রাবকের আয়তন। তারপর হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল নয় হচ্ছে মোলারিটি, মোল ভগ্নাংশ এবং টেকনিক হচ্ছে মোলারিটি ও মোলার কার্যের মাত্রা হচ্ছে এসি, যেগুলো হচ্ছে পার্সেন্ট গুণ হচ্ছে 10/m। তারপর হচ্ছে ppm মোলারিটি। নিম্ন টেকনিকে এসি, যেগুলো হচ্ছে ppm এককে 1/m, তারপর হচ্ছে 10⁻³ তারপর হচ্ছে ppm এবং ppt একক সংক্রান্ত সমস্যা যদি পার্সেন্ট থাকে তাহলে ppm এককে মানা যায় পার্সেন্ট গুণ 10⁻⁴। তার হচ্ছে অনুরূপভাবে ppb পার্সেন্ট পার বিলিয়ন এককে মানা যায় পার্সেন্টেজ গুণ 10⁻7 পার্সেন্ট পার ট্রিলিয়ন একে মানা হচ্ছে পার্সেন্ট গুণ 10⁻10। তা হচ্ছে পার্সেন্ট না থাকে। তারপর হচ্ছে ppm ছোট বড় বাই বড় পার 10⁻6 ppb ছোট বড় বাই বড় পার 10⁻9 ppt। তার হচ্ছে ছোট বাই বা বড় পার 10⁻12 ইউনিট সেম বসাতে হবে। এক নজরে বিষয় মোলারিটি, নর্মালিটি এবং হচ্ছে মোলারিটি প্রকাশ মোলারিটি এস দ্বারা, নর্মালিটি এন দ্বারা এবং মোলারিটি হচ্ছে স্মল এম দ্বারা। তারপর হচ্ছে ভর হিসাব হচ্ছে মোলারিটির ক্ষেত্রে হচ্ছে দ্রবের আণবিক ভর, অপরদিকে নর্মালিটির ক্ষেত্রে হচ্ছে দ্রবণের তুল্য ভর এবং হচ্ছে মোলারিটির ক্ষেত্রে হচ্ছে দ্রাবকের ভর। তারপর হচ্ছে তাপমাত্রার উপর মোলারিটির নির্ভরশীল করে। তারপর হচ্ছে নর্মালিটির ক্ষেত্রে হচ্ছে নির্ভরশীল, তারপর হচ্ছে মোলারিটির ক্ষেত্রে নির্ভরশীল নয়। তারপর হচ্ছে সার্বজনীন শুদ্ধ কিনা মোলারিটি নয়, নর্মালিটি নয়। তারপর হচ্ছে মোলারিটি নয়। তারপর হচ্ছে মোলারিটির হচ্ছে মোল পার লিটার বা এম। তারপর হচ্ছে নর্মালিটির ক্ষেত্রে হচ্ছে মোল পার লিটার, অপরদিকে মোলারিটির ক্ষেত্রে হচ্ছে মোল পার কেজি। তারপর হচ্ছে মোলারিটির ক্ষেত্রে হচ্ছে গাণিতিক সমীকরণ এসি যেগুলো n/v। তারপর হচ্ছে m বাই হচ্ছে ক্যাপিটাল M × v। তারপর হচ্ছে নর্মালিটির ক্ষেত্রে n ইকুয়াল হচ্ছে w গুণ 1000 বাই হচ্ছে b গুণ e। তারপর হচ্ছে মোলারিটির ক্ষেত্রে হচ্ছে n ইকুয়াল হচ্ছে n/m কেজি দ্রাবক। তারপর হচ্ছে তুল্য সংখ্যা, তারপর হচ্ছে ধাতুর তুল্য সংখ্যা, তারপর হচ্ছে ধাতুর যোজনী যেগুলো হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে তুল্য সংখ্যা সোডিয়াম যেগুলো হচ্ছে 1, তারপর হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 2, জিঙ্কের তুল্য সংখ্যা হচ্ছে 2 ইত্যাদি। তারপর হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা, অ্যাসিডের উপস্থিত হাইড্রোজেন সংখ্যা, অ্যাসিডের সম্পাদিত হচ্ছে তার হাইড্রোজেন। তারপর হচ্ছে হাইড্রোজেনের ক্লোরাইডটা যেগুলো 1, তারপর সালফারিক অ্যাসিডের হচ্ছে 2, ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে 3। তারপর হচ্ছে একহারিক অ্যাসিডের তুল্য সংখ্যা, তারপর হচ্ছে যেগুলো 1, তারপর হচ্ছে দ্বিঘারিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, দ্বিঘারিক অ্যাসিডের তুল্য সংখ্যা যেগুলো 3, তারপর হচ্ছে কারকের তুল্য সংখ্যা। কারক যতটি হাইড্রোক্সিল আয়ন ত্যাগ করে যতগুলি হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে। সোডিয়াম হাইড্রোক্সিল, তার হচ্ছে তুল্য সংখ্যা যেগুলো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যেগুলো 1। তারপর হচ্ছে অ্যামিনের তুল্য সংখ্যা হচ্ছে অ্যামিনিয়া যেগুলো 1। তারপর হচ্ছে দ্রবণের তুল্য সংখ্যা, লবণের উপস্থিত ধাতুর মোট যোজনী বা হচ্ছে ক্যাটায়নের চার্জ। তার হচ্ছে ধাতুর যোজনী গুণ হচ্ছে পরমাণুর সংখ্যা, তার হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা যেগুলো 1। তারপর হচ্ছে জারকা বিজারকের তুল্য সংখ্যা, তারপর হচ্ছে জারকের তুল্য সংখ্যা, তারপর হচ্ছে জারকা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে। তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে তুল্য সংখ্যা যেগুলো হচ্ছে 6। তারপর হচ্ছে আয়রন ক্লোরাইডের তুল্য সংখ্যা যেগুলো 1 এসিডের মাধ্যমে। তারপর হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা যেগুলো 5 এসিডের মাধ্যমে সমস্ত আলোচনা যেগুলো 2। তারপর হচ্ছে বিজারকের তুল্য সংখ্যা, তারপর হচ্ছে বিজারক যতগুলো ইলেকট্রন দান করে। তারপর হচ্ছে H2S এর তুল্য সংখ্যা H2S যেগুলো 2 এসিডের মাধ্যমে। আয়রন সালফেটের তুল্য সংখ্যা, তারপর হচ্ছে এক এসিডের মাধ্যমে। তারপর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ যৌগের তুল্য সংখ্যার মান। পটাশিয়াম ম্যাঙ্গানেট এর হচ্ছে 5, তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট যেগুলো 6, তারপর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে 6, তারপর হচ্ছে ক্লোরাইড এবং হচ্ছে ব্রোমাইড এবং হাইড্রেটের ক্ষেত্রে হচ্ছে 2, তারপর হচ্ছে আয়রন ক্লোরাইড হচ্ছে 1, তারপর হচ্ছে H2O2, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে কপার সালফেটের ক্ষেত্রে হচ্ছে 1, তারপর হচ্ছে আয়রন সালফেটের ক্ষেত্রে হচ্ছে 1, H2S এর ক্ষেত্রে হচ্ছে 2 এবং হচ্ছে অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে 2, আয়রন অক্সালেটের ক্ষেত্রে হচ্ছে 3 এবং হচ্ছে সোডিয়াম সালফারের ক্ষেত্রে হচ্ছে 1, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 2 এবং পটাশিয়াম হাইড্রেটের ক্ষেত্রে হচ্ছে 2। পটাশিয়াম ম্যাঙ্গানেটের ক্ষেত্রে হচ্ছে 5 এবং হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে হচ্ছে 6, পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে পটাশিয়াম ব্রোমেট, পটাশিয়াম হাইড্রেটের ক্ষেত্রে হচ্ছে 6, ক্লোরাইড ব্রোমেট হাইড্রেটের ক্ষেত্রে হচ্ছে 2, তারপর হচ্ছে আয়রন ক্লোরাইডের ক্ষেত্রে 1, তারপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 2, কপার সালফারের ক্ষেত্রে হচ্ছে 1, আয়রন সালফারের ক্ষেত্রে হচ্ছে 1, H2S এর ক্ষেত্রে 2, তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে 2, তারপর হচ্ছে আয়রন অক্সালেটের ক্ষেত্রে 3। তারপর হচ্ছে তুল্য ভর নির্ণয়, তুল্য ভর আণবিক ভর ভাগ হচ্ছে তুল্য সংখ্যা যেগুলো হচ্ছে m/e। তার হচ্ছে অ্যাসিডের তুল্য ভর যেগুলো অ্যাসিডের আণবিক ভর ভাগ হচ্ছে অ্যাসিডে উপস্থিত প্রভাবিত হাইড্রোজেন সংখ্যা। অ্যাসিড সালফারিক অ্যাসিডের তুল্য ভর যেগুলো 98/2 যেগুলো 49। তার হচ্ছে ক্ষারের তুল্য ভর, ক্ষারের আণবিক ভর ভাগ হচ্ছে ক্ষারের উপস্থিত বা প্রতিস্থাপিত হাইড্রোক্সিল সংখ্যা। তার হচ্ছে ম্যাগনেসিয়াম ডাইহাইড্রোক্সাইডের তুল্য ভর যেগুলো 58/2 যেগুলো 29। 10% সোডিয়াম ক্লোরাইডের তার হচ্ছে মোলের ঘনমাত্রা হবে হচ্ছে C 1.709, তার হচ্ছে মোল পার লিটার। তার হচ্ছে 10% সোডিয়াম কার্বনেটের মোলার ঘনমাত্রা হবে হচ্ছে B 0.9434। তার হচ্ছে নিচের গুণটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, না তাপমাত্রার উপর নির্ভরশীল না হচ্ছে মোলারিটি। 20% সালফারিক অ্যাসিডের পানি পরিমাণ হচ্ছে B 80 গ্রাম। তারপর হচ্ছে 1 লিটার দ্রবণে তার হচ্ছে 53 গ্রাম। তার হচ্ছে সোডিয়াম কার্বনেটের দ্রবীভূত করা হলে দ্রবণটির ঘনমাত্রা কত হতে হবে 0.5 মোলার। তার হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ।
প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তার হচ্ছে বৈশিষ্ট্য সমূহ হচ্ছে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, তারপর হচ্ছে বাতাসের সংস্পর্শে, তারপর হচ্ছে জলীয় বাষ্প অক্সিজেন সহ বিক্রিয়া করে না, তারপর হচ্ছে ওজন নেওয়ার সময় তারপর হচ্ছে রাসায়নিক নীতিকে ক্ষয় করে না দীর্ঘদিন, তারপর হচ্ছে যাবতীয়, তারপর সেটা ঘনমাত্রা, তারপর হচ্ছে অপরিবর্তিত থাকে, তারপর হচ্ছে তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং হচ্ছে ক্যালসিয়াম এবং ডাইঅক্সিড, অক্সালিক অ্যাসিড, ক্যালসিয়াম, সোডিয়াম মাইথেনয়েট, তারপর হচ্ছে অক্সালেট, তারপর হচ্ছে সাকসিনিক অ্যাসিড ইত্যাদি। তাছাড়া মনে রাখা সহজ উপায় হচ্ছে যে সকল যৌগের ক্ষেত্রে কার্বন বর্ণ থাকবে তারা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড হবে শুধুমাত্র হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহার হচ্ছে আয়তনিক বিশ্লেষণে প্রমাণ দ্রবণকে ব্যবহার করা যায়। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বৈশিষ্ট্য সমূহ হচ্ছে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না, বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা হচ্ছে অক্সিজেন সহ বিক্রিয়া করে, তারপর হচ্ছে ওজন নেওয়ার সময় তারপর হচ্ছে রাসায়নিক নীতিকে ক্ষয় করে, তারপর হচ্ছে ঘনমাত্রা এবং হচ্ছে পরিবর্তিত হয়ে যায়। তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে পটাশিয়াম ম্যাগনেট, সালফারিক অ্যাসিড এবং হাইড্রোজেন ক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম থাইসালফেট এবং হচ্ছে ব্যবহার হচ্ছে আয়তনিক বিশ্লেষণ হচ্ছে ধরা প্রয়োজনীয় দ্রবণীয় প্রস্তুত, তারপর হচ্ছে লবণের সংখ্যা, তারপর হচ্ছে পরিমাণ তাপমাত্রা চাপে 0 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার চাপে, তারপর হচ্ছে 1 সেন্টিমিটার কিউব এবং হচ্ছে বিদ্যমান এবং লবণের সংখ্যা বলা হয় থেকে খেয়াল দ্বারা সূচিত করা হয় থেকে অ্যান্টিবিতে NON, তারপর হচ্ছে সম্পর্ক নিম্নরূপ হয়ে থাকে NH হচ্ছে 22,400 N, তারপর হচ্ছে NH অ্যাভোগাড্রো সংখ্যা, NH লবণের সংখ্যা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে সি, পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর হচ্ছে নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, উত্তর হচ্ছে বি, সোডিয়াম কার্বনেট, তারপর হচ্ছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, উত্তর হচ্ছে বি, পটাশিয়াম ম্যাঙ্গানেট। তারপর হচ্ছে আয়তনিক বিশ্লেষণকে 5 ভাগে ভাগ করা যায়, উত্তর হচ্ছে আমলা বা ক্ষারের প্রশমন টাইট্রেশন, তারপর হচ্ছে জারণ টাইট্রেশন আরডিবিধি, তারপর হচ্ছে অতঃক্ষরণ টাইট্রেশন, জটিল মাত্রিক টাইট্রেশন, তারপর হচ্ছে এসিড ও ক্ষারের আয়নিক মাত্রার উপর নির্ভর করে, তারপর হচ্ছে এসিড ক্ষার প্রশমনের বিক্রিয়া 4 ভাগে শ্রেণীতে ভাগ করা যায়। দূর হচ্ছে সবল এসিড সবল ক্ষার প্রশমন বিক্রিয়া, দুর্বল এসিড সবল ক্ষার প্রশমন বিক্রিয়া, সবল এসিড দুর্বল ক্ষার প্রশমন বিক্রিয়া এবং দুর্বল এসিড সবল ক্ষার প্রশমন বিক্রিয়া। জানা আছে কি সবল এসিড এবং হচ্ছে সবল ক্ষার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু। প্রশমন বিন্দু তার হচ্ছে পিএইচগুলো 7 বিশুদ্ধ পানির মতো হয়ে থাকে, বর্ণ পরিবর্তনের ক্ষেত্রে পিএইচ পরিশেষ 4 থেকে 10 মধ্যে হয়ে থাকে। তার হচ্ছে উদাহরণস্বরূপ হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এবং হচ্ছে ফেনফথ্যালিন ব্যবহার করা হয়। দুর্বল অ্যাসিডের সবল ক্ষার প্রশমন বিক্রিয়া এবং হচ্ছে প্রশমন বিন্দু অবশ্যই পিএইচ গ্রেটার দ্যান 7 হবে। তারপর হচ্ছে প্রশমন বিন্দুর ভেতরে পিএইচ ইকুয়াল টু 5 থেকে 10 মধ্যে হয়ে থাকে। তার হচ্ছে নির্দেশক রূপে ফেনফথ্যালিন এবং হচ্ছে থাইমল ব্লু ব্যবহার করে থাকে। ফেনফথ্যালিন ও থাইমল ব্লু। সবলের ক্ষেত্রে ছিল মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এবং হচ্ছে ফেনফথ্যালিন। তারপর হচ্ছে সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষার প্রশমন বিন্দুর ক্ষেত্রে হচ্ছে প্রশমন বিন্দুর পিএইচ ইস লেস দ্যান 7 হয়ে থাকে। তারপর হচ্ছে প্রশমন বিন্দুর ক্ষেত্রে পিএইচ 5.27 এবং হচ্ছে 4 থেকে 2 এর মধ্যে হয়ে থাকে। নির্দিষ্ট রূপে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া অত ধীরে ধীরে ঘটে, প্রশমন বিন্দু পাওয়া যায় না এবং পিএইচ কোনো পরিবর্তন হয় না। তারপর হচ্ছে প্রশমন বিন্দুতে কোনো নির্দেশকই উপযোগী নয়। তারপর হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া, তারপর হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া, তারপর হচ্ছে কোনো পরমাণুমূলক বা হচ্ছে আয়ন ইলেকট্রন ত্যাগ করে, তার হচ্ছে জারণ বিক্রিয়া বলা হয়। ইলেকট্রন তাদের ত্যাগের ফলে তাদের সংশ্লিষ্ট পরমাণু এবং আয়নের ধনাত্মক চার্জের বৃদ্ধি ঘটে এবং হচ্ছে ভিত্তিতে অক্সিজেন নাম্বার ভিত্তিতে ওয়ান হয়। জারণ তার হচ্ছে উদাহরণ হচ্ছে পরমাণু ইলেকট্রন বর্জন পাওয়া যাচ্ছে, জারণ হচ্ছে সোডিয়াম আয়ন যোগ হচ্ছে ইলেকট্রন, তারপর হচ্ছে ইলেকট্রন বর্জন, তারপর হচ্ছে হাইড্রোজেন আয়ন, তারপর হচ্ছে 2 হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে 2 ইলেকট্রন, তারপর হচ্ছে ক্যাটায়ন ইলেকট্রন বর্জন পাচ্ছে, জারণ তার হচ্ছে আয়রন আয়ন, তারপর হচ্ছে তারপর আয়রন 2 আয়ন থেকে হচ্ছে ইকুয়াল টু, তারপর হচ্ছে আয়রন 3 আয়ন প্লাস ইলেকট্রন, তারপর হচ্ছে আয়রনের ভোজন ইলেকট্রন, জারণ হচ্ছে 2 ক্লোরাইড আয়ন, তারপর হচ্ছে থেকে হচ্ছে ক্লোরাইড যোগ হচ্ছে 2 ইলেকট্রন, তারপর হচ্ছে বিজারণ বিক্রিয়া, তারপর হচ্ছে যে বিক্রিয়া কোনো পরমাণু বা হচ্ছে আয়ন ইলেকট্রন গ্রহণ করে এবং হচ্ছে সংশ্লিষ্ট পরমাণু এবং হচ্ছে আয়নের ঋণাত্মক চার্জের বৃদ্ধি বা হচ্ছে ধনাত্মক চার্জের বৃদ্ধি করে তাদেরকে বিজারণ বিক্রিয়া হ্রাস করে এবং হচ্ছে জারণ বিজারণ ক্ষেত্রে হয়ে থাকে ওয়ান হয়ে থাকে বিজারণ। তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে পরমাণুর ইলেকট্রন গ্রহণের ফলে বিজারণ হয়, তারপর হচ্ছে ক্লোরিন প্লাস ইলেকট্রন যেগুলো ক্লোরিন আয়ন, তারপর হচ্ছে অনুর ইলেকট্রন গ্রহণের ফলে বিজারণ হতে গার্ডেন প্লাস হচ্ছে 2 ইলেকট্রন অক্সিজেন আয়ন, তারপর হচ্ছে ক্যাটায়নেট ইলেকট্রন গ্রহণের ফলে বিজারণ কপার আয়ন প্লাস হচ্ছে 2 ইলেকট্রন যেগুলো কপার, তারপর হচ্ছে অ্যানায়ন, তারপর হচ্ছে ইলেকট্রন গ্রহণের ফলে ম্যাঙ্গানিজ আয়ন, তারপর হচ্ছে যোগ হচ্ছে 5 ইলেকট্রন যোগ হচ্ছে হাইড্রোজেন আয়ন, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন যোগ হচ্ছে পানি, তারপর হচ্ছে বিশেষ তারপর হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, তারপর হচ্ছে অসামঞ্জস্য বা হচ্ছে প্রিপারেশন বিক্রিয়া, তারপর হচ্ছে শতজ জারণ, তারপর হচ্ছে বিজারণ বিরঞ্জক বিক্রিয়া, তারপর হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া, তারপর হচ্ছে অসামঞ্জস্যতা বা হচ্ছে প্রপারেশন বিক্রিয়া, তারপর হচ্ছে বিক্রিয়া, তারপর হচ্ছে এই প্রক্রিয়ার পাশাপাশি তারপর হচ্ছে জারণ বিজারণ উভয় ঘটে থাকে, তাদেরকে অসামঞ্জস্যতা বা হচ্ছে প্রপারেশন বলা বিক্রিয়া বলা থাকে। ক্লোরাইডের সাথে তার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়, সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে সোডিয়াম
এটি ক্লোরিন এবং পানি উৎপন্ন হয়ে থাকে 3 অণু ক্লোরাইডের সাথে, তারপর হচ্ছে অণু সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এবং 3 অণু পানি উৎপন্ন হয়ে থাকে, তারপর শত জারণ বিজন বিক্রিয়া, তারপর কখনো কখনো এটি পদার্থ বিয়োজিত হয়ে যাচ্ছে এবং দুটি পদার্থ পরিণত হয়ে যায়, যার একটিতে মূল পদার্থটি তার একটি উপাদান মূলের জারণ অপরটিতে হয়ে থাকে বিজারণ করতে দেখা যায়। তাহলে শত বিজারণ বিক্রিয়া বলা থেকে পটাশিয়াম ক্লোরাইডটা যোগ হচ্ছে 3 অক্সিজেন, তারপর পটাশিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম নাইট্রেট অক্সিজেন, তারপর বিরঞ্জক বিক্রিয়া, তারপর বানানের পরিস্থিতিতে ক্লোরাইড এবং সালফার ডাইঅক্সাইড CO2 বিরঞ্জক বিক্রিয়া করে, তারপর ক্লোরাইড বিরঞ্জক হয় মোটা আসে এবং সুতার তৈরি গেঞ্জি এবং আবার ব্লিচিং কাজে ব্যবহৃত করা থাকে সালফার ডাইঅক্সাইড এবং CO2 মৃদু বিরঞ্জক এবং উল্লে সিল্ক এবং সুতার বস্তুকে তারপর মানকে বিরঞ্জক করে সালফার ডাইঅক্সাইড ব্যবহার করা থাকে, তারপর CO2 দ্বারা তারপর উল্লে সিল্ক এবং মাথা কালো চুলকে বিরঞ্জিত করা যায়। তারপর বর্তমানে বিউটি পার্লারে তারপর মাথার কালো চুলকে সোনালি করার জন্য CO2 ক্রিম হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত থাকে। তারপর জারক বিজারক, তারপর জারক এটি পদার্থ যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে এবং নিজে যারা বিজারিত হয়ে থাকে তাদেরকে জারক বলা থেকে বৈশিষ্ট্য হচ্ছে জারণ করা এবং এক বা একাধিক ইলেকট্রন লাভ করে। নিজের বিজারণ করে, তারপর সংশ্লিষ্ট পরমাণুর ওয়েন হ্রাস পায়। উদাহরণ না, তারপর গ্যাসীয় জারক পদার্থ হচ্ছে ফ্লোরাইড, ক্লোরাইড, অক্সিজেন, তারপর ওজোন না, তারপর সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তরল জারক পদার্থ হচ্ছে তরল ব্রোমাইড, তারপর হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড, তারপর সালফারিক অ্যাসিড, কঠিন জারক পদার্থ। আয়োডিন, তারপর পটাশিয়াম ম্যাঙ্গানেট, তারপর পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ অক্সাইড, তারপর আয়রন ক্লোরাইড এছাড়া পারঅক্সাইড, তারপর পারঅক্সাইড অ্যাসিড সময় এবং তাদের লবণ সম ইত্যাদি, তারপর বিজারক হচ্ছে এটি বিক্রিয়া, তারপর যে পদার্থ ইলেকট্রন দান করে এবং নিজে বিজারিত হয় এবং বিজারক বলা থেকে বৈশিষ্ট্য হচ্ছে বিজারণ ঘটা এক ব্যাগে দিক, তারপর ইলেকট্রন হারায় নিজের জারণ ঘটে, তারপর সংশ্লিষ্ট পরমাণু হুমায়ুন বৃদ্ধি পায়, তারপর উদাহরণ হচ্ছে তারপর সেই বিজারক পরমাণু হাইড্রোজেন, তারপর কার্বন মনোক্সাইড হচ্ছে সালফার ডাইঅক্সাইড, তারপর তরল বিজারক পদার্থ নাইট্রাস অ্যাসিড, সালফারিক অ্যাসিড, তারপর হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন নাইট্রেট, তারপর কঠিন বিজারক পদার্থ হচ্ছে অধিকাংশ ধাতু এবং কার্বন ফাইবার লবণ, তারপর স্টেনাস ক্লোরাইড, তারপর মার্কাস ক্লোরাইড, অক্সালিক অ্যাসিড, তারপর সোডিয়াম না সালফেট, তারপর জারক বিজারক উভয় হিসেবে কাজ হচ্ছে ওজোন, সালফার ডাইঅক্সাইড, তারপর হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর নাইট্রিক অ্যাসিড, তারপর নাইট্রিক অক্সাইড, তারপর আয়রন অক্সাইড, তারপর টেকনিক জারণ হচ্ছে বিজারণ, তারপর জারণ বিজারণ বিক্রিয়া চেনার উপায়, যদি জারণ সংখ্যা পরিবর্তন ঘটে তবে সেই বিক্রিয়া হবে জারণ বিজারণ বিক্রিয়া। তারপর বিজারণ রাখা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মূল হচ্ছে তীব্র জারক, তারপর জারণ বিজারণ বিক্রিয়ার সাথে ঘটে, তারপর একটি অপরটি ছাড়া ঘটে না। তারপর যে বিক্রিয়া জারণ সংখ্যার পরিবর্তন ঘটে না সেটি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নয়। তারপর জারণ সংখ্যা ও জারণ সংখ্যা নির্ণয়ের সাধারণ নিয়মাবলী। জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার, তারপর বিক্রিয়াকালে পরমাণুর ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ অথবা গ্রহণের ফলে সৃষ্ট ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মূলের চার্জের জারণ সংখ্যা বা জারণ অবস্থা বলা থাকে। সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম পরমাণুর অক্সিডেশন নাম্বার ইকুয়াল হচ্ছে +1, তারপর জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার, তারপর সাধারণ নিয়ম হচ্ছে এক পরমাণু বিশিষ্ট আয়নের জারণ সংখ্যা বা আয়নের চার্জের উপর সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম ইকুয়াল টু +1, তারপর ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে -1 মৌলিক অবস্থা, তারপর পরমাণুর তারপর জারণ অবস্থা বা জারণ সংখ্যা শূন্য হয়ে থাকে। তারপর আয়রন হাইড্রোজেন এবং আয়রন ইকুয়াল টু 0, হাইড্রোজেন ইকুয়াল টু 0, তারপর যৌগের নিরপেক্ষ এবং উপস্থিত সবকটি পরমাণুর ক্ষেত্রে মোট জারণ সংখ্যা শূন্য হয়ে থাকে। তারপর হাইড্রোজেন 2, তারপর হাইড্রোজেন ইকুয়াল টু +1 গুণ হচ্ছে 2, তাই ইকুয়াল টু +2, 0 ক্ষেত্রে হচ্ছে -2, তারপর সব পরমাণুর জারণ সংখ্যার যোগফল হচ্ছে আয়নের চার্জের সমান হতে। সালফেটের ক্ষেত্রে হচ্ছে ইকুয়াল টু -2 এবং আয়নের ক্ষেত্রে হচ্ছে +1, সায়ানাইড আয়নের ক্ষেত্রে হচ্ছে -1, তারপর সারণীতে হচ্ছে গ্রুপ ভিত্তিক অক্সিডেশন নাম্বার এর নিয়মাবলীর ক্ষেত্রে হচ্ছে গ্রুপ 1 এর তারপর কার্বন ধাতুর সমান জারণ সংখ্যা +1, তারপর পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম কার্বনেট, তারপর গ্রুপ 2 এর বা শ্রেণীকার ধাতুর সমান জারণ সংখ্যা হচ্ছে +2, তারপর গ্রুপ 3 এর বেলা জারণ সংখ্যা হচ্ছে +3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে +3, তারপর ধাতু বেলাতে জারণ সংখ্যা হচ্ছে -1, তারপর ক্লোরিন ইকুয়াল টু -1, তারপর হাইড্রোজেনের ক্ষেত্রে ধাতব যৌগ 1 ইকুয়াল হচ্ছে +1, তারপর হাইড্রোজেনের ধাতব যৌগ 1 ইকুয়াল -1, তারপর অক্সিজেনের ক্ষেত্রে সাধারণ অক্সাইড হচ্ছে -2 এবং সুপার অক্সাইড -1, সুপার অক্সাইড হচ্ছে -1, তারপর সংযোজক, তারপর যে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটির জারণ সংখ্যা ঋণাত্মক এবং অপরটির জারণ সংখ্যা যোজন অনুসারে ধনাত্মক হয়। কয়েকটি জারক বিজারকের সংখ্যা পরিবর্তন হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট এবং ম্যাঙ্গানেটে, তারপর ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 এবং গ্রহণ করা ইলেকট্রন সংখ্যা হচ্ছে +5 এবং পরিবর্তিত জারণ সংখ্যা হচ্ছে +2, তারপর বিক্রিয়া শেষে হয় হচ্ছে বিক্রিয়া শেষে অবস্থা হচ্ছে
ম্যাঙ্গানিজ 2 প্লাস, তারপর হচ্ছে গ্রহণ করা ইলেকট্রন হচ্ছে +3 ইলেকট্রন, তার হচ্ছে পরিবর্তিত সংখ্যা হচ্ছে +4 এবং ম্যাঙ্গানিজের ডাইঅক্সাইডে পরিণত হয়ে থাকে পটাশিয়াম ক্রোমেটের ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 গুণন 2, তার হচ্ছে গ্রহণ করা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3 গুণন 2, যেগুলো হচ্ছে পরিবর্তিত জারণ সংখ্যা 3 গুণন 2, যেগুলো হচ্ছে 2 গুণ ক্রোমিয়াম আয়ন। অপরদিকে আয়রন ক্লোরাইডটা এবং হচ্ছে আয়রন ট্রাইক্লোরাইড এবং হচ্ছে আয়রন 3+ আয়ন, তারপর হচ্ছে আয়রন 3+ আয়নের জারণ সংখ্যা হচ্ছে +3 প্লাস গ্রহণ ইলেকট্রন সংখ্যা হচ্ছে +E, তারপর হচ্ছে পরিবর্তিত জারণ সংখ্যা হচ্ছে +2 এবং হচ্ছে বিশেষ অবস্থা হচ্ছে আয়রন 2+, তার হচ্ছে কপার সালফার এবং কপার আয়নের ক্ষেত্রে হচ্ছে কপার 2+ এবং হচ্ছে কপার আয়নের জারণ সংখ্যা হচ্ছে +2, তারপর হচ্ছে গ্রহণ করা ইলেকট্রন সংখ্যা হচ্ছে + ইলেকট্রন, তারপর হচ্ছে পরিবর্তিত জারণ সংখ্যা +1, তারপর হচ্ছে বিশেষ অবস্থা কপার আয়ন, তারপর হচ্ছে ক্লোরাইড ব্রোমাইড আয়োডিন, তারপর হচ্ছে এক্সট্রা 12 ক্লোরাইড ব্রোমাইড আয়নের সংখ্যা হচ্ছে 0, তারপর হচ্ছে গ্রহণ করা ইলেকট্রন সংখ্যা হচ্ছে ইলেকট্রন, তারপর হচ্ছে পরিবর্তিত জারণ সংখ্যা হচ্ছে -1, তারপর হচ্ছে বিশেষ অবস্থা হচ্ছে ক্লোরাইড আয়ন, তারপর হচ্ছে ব্রোমাইড আয়ন, তারপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে অক্সিজেন আয়ন, তারপর হচ্ছে রেডিও অক্সিজেন আয়নের প্রতিটি জারণ সংখ্যা হচ্ছে -1, তারপর হচ্ছে গ্রহণ করা ইলেকট্রন সংখ্যা হচ্ছে +2 ইলেকট্রন, তারপর হচ্ছে পরিবর্তিত জারণ সংখ্যা হচ্ছে -2, তারপর হচ্ছে বিশেষ অবস্থা হচ্ছে রেডিও অক্সিজেন আয়ন, তারপর হচ্ছে বিজারক পদার্থ, তারপর হচ্ছে সংশ্লিষ্ট জলের মোলের, তারপর হচ্ছে জারণ সংখ্যা, তারপর হচ্ছে ত্যাগ সংখ্যা পরিবর্তিত ওয়ান, তারপর হচ্ছে বিশেষ অবস্থা, তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিডের অম্লীয় ক্ষেত্রে হচ্ছে অক্সালিক অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে +3 গুণ 2, তারপর হচ্ছে ত্যাগ করা ইলেকট্রন সংখ্যা হচ্ছে ইলেকট্রন গুণন 2, তারপর হচ্ছে +4 গুণন 2, তারপর হচ্ছে বিশেষ অবস্থা 2 কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিডের ক্ষারীয় অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে তারপর CTO4 মাইনাসের কার্বন সংখ্যা হচ্ছে +3 গুণন 2, তারপর হচ্ছে গুণন হচ্ছে 2, তারপর হচ্ছে পরিবর্তিত হচ্ছে +4 গুণন 2, তারপর হচ্ছে পরিবর্তিত অবস্থা 2 কার্বনেট, তারপর হচ্ছে আয়রন সালফেটের ক্ষেত্রে আয়রন 2+ আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2 একটা ইলেকট্রন বাদ দিলে হচ্ছে +3, তার হচ্ছে স্টেনলেস ক্লোরাইডের ক্ষেত্রে স্টেনের জারণ সংখ্যা +2, এখান থেকে ত্যাগ করা ইলেকট্রন সংখ্যা -2 এবং পরবর্তী অক্সিডেশন নাম্বার হচ্ছে +4। পটাশিয়াম আয়নের ক্ষেত্রে আয়োডাইড এর জারণ সংখ্যা -1, একটি ইলেকট্রন বাদ দিলে পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0, তারপর হচ্ছে বিশেষ অবস্থা হচ্ছে আয়োডাইড, তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় মাধ্যমে আয়োডাইডের জারণ সংখ্যা -1, তারপর হচ্ছে ত্যাগ করা ইলেকট্রন সংখ্যা -6 ইলেকট্রন, তারপর হচ্ছে পরিবর্তিত অক্সিডেশন নাম্বার যেগুলো +5, বিশেষ অবস্থা আয়োডিন টেট্রা ট্রাই, তারপর হচ্ছে H2S এবং সালফার আয়নের জনসংখ্যা -2 এবং ত্যাগ করা ইলেকট্রন সংখ্যা হচ্ছে -2 ইলেকট্রন এবং হচ্ছে পরিবর্তিত অক্সিডেশন নাম্বার হচ্ছে 0, তারপর হচ্ছে পরীক্ষা শেষে অবস্থা হচ্ছে সালফার। H2S এর ক্ষেত্রে সালফার আয়নের ক্ষেত্রে H2 এবং হচ্ছে সালফারের জনসংখ্যা হচ্ছে -2 এবং হচ্ছে 8টা ইলেকট্রন, তারপর হচ্ছে পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে +6, তারপর হচ্ছে বিশেষ অবস্থা হচ্ছে সালফার টেট্রাঅক্সাইড, তারপর হচ্ছে সোডিয়াম সালফেট এবং থায়োসালফেটের ক্ষেত্রে হচ্ছে 2 সোডিয়াম সালফেটের ক্ষেত্রে হচ্ছে জারণ সংখ্যা, তারপর হচ্ছে +8, ত্যাগ করা ইলেকট্রন সংখ্যা 2 ইলেকট্রন, তারপর হচ্ছে পরিবর্তিত জারণ সংখ্যা +10টা পড়েছে এবং হচ্ছে টেট্রাথায়োনাইডটা, তারপর হচ্ছে H2O2, তারপর হচ্ছে অক্সিজেন আয়ন, তারপর হচ্ছে অক্সিজেন আয়নের জারণ সংখ্যা হচ্ছে -2 1, তারপর হচ্ছে +2, তারপর হচ্ছে দেখা করার সংখ্যা ইলেকট্রন সংখ্যা হচ্ছে, তারপর হচ্ছে ইলেকট্রন, তারপর হচ্ছে পরিবর্তিত জারণ সংখ্যা হচ্ছে 0, বিশেষ অবস্থা হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়, তারপর হচ্ছে হেক্সা অ্যামোনিয়া আয়নের আয়রনের জারণ সংখ্যা হচ্ছে এখানে আয়রনের সংখ্যা হচ্ছে এক্সা, তারপর হচ্ছে অ্যামোনিয়ার জারণ সংখ্যা হচ্ছে 0, তারপর হচ্ছে আয়রন হেক্সা অ্যামোনিয়া, তারপর হচ্ছে যত পরমাণুর মোট জারণ সংখ্যা আয়রনের আধারের উপর নির্ভর করে +2, তারপর হচ্ছে সুতরাং আয়রন হেক্সা অ্যামোনিয়া, তারপর হচ্ছে 2 আয়রন, তারপর হচ্ছে এক্স +2, তারপর হচ্ছে আয়রন হেক্সা অ্যামোনিয়া আয়নের জারণ সংখ্যা হচ্ছে +2, তারপর হচ্ছে নিচের কিছু যৌগের মৌলের জারণ সংখ্যা পটাশিয়াম ডাইক্রোমেট +6, হেড্রোন ডাই অ্যামিন, তারপর হচ্ছে ডাইসানাইড ক্লোরাইড, যেগুলো +3, তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে +3, সোডিয়াম সালফারের ক্ষেত্রে হচ্ছে +2.5, তারপর হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানিজের ক্ষেত্রে হচ্ছে +6, ম্যাঙ্গানিজ আয়নের ক্ষেত্রে হচ্ছে +7, আয়রন অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে +2.66, তারপর হচ্ছে কপার টেট্রাঅ্যামিনের ক্ষেত্রে হচ্ছে +2, সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে +6 জারণ সংখ্যার ব্যবহার যা আয়নিক যৌগের সংযুক্ত এবং সংখ্যা নির্ণয়, তারপর হচ্ছে অজৈব যৌগের নামকরণে জারণ বিজারণ বিক্রিয়ার সমূহের মৌলের অনুপাত নির্ণয়, তারপর হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমাধানতা সাধারণের ক্ষেত্রে যোজনী ও জারণ সংখ্যার সাধারণ মধ্যে পার্থক্য। যোজনী হলো তা হচ্ছে মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, দিকে জারণ সংখ্যা হচ্ছে মৌলের ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা হচ্ছে ঋণাত্মক চার্জের জারণ সংখ্যা বলা থাকে হচ্ছে মৌলের যোজনী নির্ণয় করতে হাইড্রোজেন স্কেল এবং হচ্ছে অক্সিজেন স্কেলার রয়েছে। জারণ সংখ্যার ক্ষেত্রে হাইড্রোজেন জারণ সংখ্যা নির্ণয় কোনো স্কেল নেই, তার হচ্ছে মৌলের ধনাত্মকতা ও ঋণাত্মকতা নেই, শুধুমাত্র সংখ্যা মান আছে। তার হচ্ছে জারণ সংখ্যা ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় হতে পারে। যোজনীরা কখনোই শূন্য হতে পারে না, আবার দিকে জারণ সংখ্যা কখনো কখনো শূন্য হতে পারে। যোজনীর ক্ষেত্রে হচ্ছে যোজনী পরীক্ষা শূন্য হতে পারে, তারপর হচ্ছে কখনোই ভগ্নাংশ হতে পারে না। জারণ সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে। নিচের কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে? উত্তর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর হাইড্রোজেন থেকে এবং গ্রহণের ফলে তারপর সৃষ্ট ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের সংখ্যাটি কি মৌলের কি উত্তর হচ্ছে বি। তারপর হচ্ছে জারণের সংখ্যা, তারপর হচ্ছে নিচের কোনটি জারণ নয়, তারপর হচ্ছে বি কার্বন মনোক্সাইড, তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট টেট্রাক্রোমিনের জারণ সংখ্যা নিচের কোনটি উত্তর হচ্ছে +6, তারপর হচ্ছে ক্লোরিন হেক্স হেপ্টা অক্সিজেনের ক্ষেত্রে ক্লোরাইডের জারণ সংখ্যা কোনটি উত্তর হচ্ছে ডি +7, তারপর হচ্ছে নিচের কোনটি হচ্ছে জারণ সংখ্যা
নিম্নে বিজারণ নয় কোনটি? উত্তর হচ্ছে বি H2SO+ ক্লোরাইড যেগুলো সালফার যুগ হচ্ছে 2 হাইড্রোজেন ক্লোরাইডের নিচের কোনটি? জারণ সংখ্যা বল উত্তর হচ্ছে বি। তারপর হচ্ছে F7 হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে -7। তারপর হচ্ছে স্টিরাসেন ট্রাইক্লোরাইড তারপর হচ্ছে আয়রন ক্লোরাইডের সাথে স্টিরাসেন টেট্রাক্লোরাইড আয়রন ক্লোরাইড হচ্ছে তারপর হচ্ছে বি স্টিরাস ইকুয়াল টু অক্সাইড। নির্দেশক নির্দেশকা যে পদার্থ দ্বারা তার নিজস্ব বর্ণ পরিবর্তন করে এটি অন্তর্বর্ণ অ্যাসিডীয় ক্ষাররা বা সমূহ নির্দেশ করে তাদেরকে কোন বিক্রিয়া শেষ বিন্দু নির্ধারণ করে তাদেরকে নির্দেশক বলা থাকে। প্রকৃতপক্ষে নির্দেশক হলো দুর্বলতা জৈব অ্যাসিড এবং দুর্বলতা জৈব ক্ষার তার হচ্ছে প্রকারভেদ অ্যাসিড ক্ষারক নির্দেশক তারপর হচ্ছে জারণ বিজারণ নির্দেশক তারপর হচ্ছে নির্দেশকের বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতপক্ষে সব নির্দেশকের কি পিএইচ এ বর্ণ পরিবর্তন করে না। তারপর হচ্ছে প্রতিটি নির্দেশকের একটি পিএইচ এর সীমা রয়েছে। এখানে দুই প্রকার বর্ণের সংমিশ্রণ দেখা যায়। পিএইচ এর মান সীমা থেকে কম হলে নির্দেশক শুধুমাত্র অম্লীয় বর্ণ এবং পিএইচ এর মান সীমা থেকে আরও বেশি হলে তারপর নির্দেশক শুধুমাত্র ক্ষারীয় বর্ণ দেখা যায়। প্রতিটি নির্দেশক মান পিএইচ বর্ণ পরিবর্তন পরিষ্কার করে। তার হচ্ছে নির্দেশক শর্তাবলী হচ্ছে নির্দেশকের বর্ণ এবং স্থায়ী উজ্জ্বল হতে হবে। তার হচ্ছে অম্লীয় মাধ্যমে এবং ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রে বর্ণের মাধ্যমে হচ্ছে যথেষ্ট পার্থক্য থাকতে হবে। এর জন্য হচ্ছে বিপরীত বর্ণের হচ্ছে হলে হচ্ছে ভালো হয়ে থাকে। তার হচ্ছে নির্দেশক বর্ণ এবং হঠাৎ পরিবর্তিত হতে হবে। তার হচ্ছে টাইট্রেশন সমাপ্তি বিন্দুতে এবং প্রশমন বিন্দুতে তারপর হচ্ছে বর্ণ পরিবর্তিত হবে। তারপর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশক ফেনফথ্যালিন অম্লীয় মাধ্যম হচ্ছে বর্ণহীন কিন্তু ক্ষারীয় মাধ্যম হচ্ছে লালচে বেগুনি। তারপর হচ্ছে গোলাপি গোলাপি বা হচ্ছে লাল গোলাপি। তারপর হচ্ছে বর্ণ পরিবর্তন হচ্ছে 8.2 হতে 9.8। থাইমোথিলিনের ক্ষেত্রে হচ্ছে বর্ণহীন এবং হচ্ছে ক্ষারীয় মাধ্যম হচ্ছে নীল। তারপর হচ্ছে 8.3 থেকে 10.5। থাইমোথিলিন ব্লু হচ্ছে হলুদ এবং ক্ষারীয় মাধ্যম হচ্ছে নীল। বর্ণ পরিসীমা হচ্ছে 8 থেকে 9.6। ক্রিসল রেডের ক্ষেত্রে হচ্ছে লুলা হলুদ এবং হচ্ছে ক্ষারীয় মাধ্যম হচ্ছে লাল 7.2 থেকে 8.8। তার হচ্ছে ফেনল রেডের ক্ষেত্রে হচ্ছে লুলা হলুদ এবং লাল তারপর হচ্ছে 7.8 থেকে 8.4। তারপর হচ্ছে লিটমাসের ক্ষেত্রে হচ্ছে লাল নীল 7 থেকে 8। তারপর হচ্ছে ব্রোমাইথিলিন ব্লু হচ্ছে হলুদ নীল। তারপর হচ্ছে 6 থেকে 7.6। মিথাইল রেডের কথা হচ্ছে লালু লাল লাল এবং হচ্ছে হলুদ। মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে হচ্ছে গোলাপি লাল এবং হচ্ছে হলুদ। তার হচ্ছে 3.5 থেকে 4.4। থাইমোথিলিন ব্লু হচ্ছে লালু লাল হলুদ এবং হচ্ছে 1.2 থেকে 2.8। জেনে রাখো অ্যাসিড কার্ড নির্দেশক ফেনফথ্যালিন তার জমিতে অ্যাসিড হলে তার হচ্ছে মিথাইল অরেঞ্জ এবং হচ্ছে মিথাইল রেটে মৃদু রাখা হয়ে থাকে। পটাশিয়াম ম্যাঙ্গানেট রঙিন বোতলে রাখা হয়ে থাকে। পটাশিয়াম ম্যাঙ্গানেট ছাড়া টাইট্রেশন নির্দেশক বর্ণ হয় না কারণ হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেটের নিজেই নির্দেশক থেকে এন্ডোসায়ানিন এবং হচ্ছে অম্লীয় দ্রবণে লাল ক্ষারীয় এবং হচ্ছে হলুদ বর্ণ ধারণ করে। তার হচ্ছে প্রসারণ বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে মিশ্রিত দ্রবণে নীল ও লাল লিটমাস অপরিবর্তিত থাকে। তার হচ্ছে মিথিল অ্যাসিড এবং হচ্ছে সবল আকারে টাইট্রেশনের নিচের কোনটি ব্যবহৃত হয়ে থাকে? উত্তর হচ্ছে ফেনফথ্যালিন নিচের কোনটি সত্য নয়? উত্তর হচ্ছে নিচের ফেনল রেটে লাল রং ধারণ করে তীব্র অ্যাসিড এবং তীব্র আকারে টাইট্রেশনের তার নির্দেশক হিসেবে উনি ব্যবহার করা থাকে। উত্তর হচ্ছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেট এবং হচ্ছে ফেনফথ্যালিন তার মিথিল অ্যাসিডের সবল আকারে এবং টাইট্রেশনের নিচের কোনটি নির্দেশক নিম্নের কোনটি হয়ে থাকে? উত্তর হচ্ছে হে ফেনফথ্যালিন তার নিচের কোনটি হচ্ছে ফেনল রেটের বর্ণ পরিবর্তন পিএইচের জন্য পরিচালক হয়ে থাকে। উত্তর হচ্ছে 14.8 থেকে 8.4। তার হচ্ছে টাইট্রেশন টাইট্রেশন প্রক্রিয়া 3টি রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়ে থাকে প্রমাণ দ্রবণ আচরণ ঘনমাত্রা দ্রবণ এবং নির্দেশক। টাইট্রেশন প্রক্রিয়া 3টি কাঁচা দণ্ড ব্যবহার করে থাকে বুরিটা কনিক্যাল ফ্লাস্ক এবং পিপেটা। তারপর হচ্ছে টাইটার বা টাইট্রেন্ট হচ্ছে ট্রাইট্রান্ট বা হচ্ছে টাইটার। টাইট্রেশনে ব্যবহৃত প্রমাণ দ্রবণ বাচক জানা ঘনমাত্রা দ্রবণটিকে ট্রাইট্রান্ট বা হচ্ছে টাইটার বলা থাকে টাইট্রেশনের সময়। ট্রাইট্রেশনের সময় তারপর হচ্ছে বুয়েটে নেওয়া হয়ে থাকে ট্রাইট্রেট বা হচ্ছে ট্রাইটেন্ট। টাইট্রেশনে ব্যবহৃত অজানা ঘনমাত্রাকে দ্রবণটিকে ট্রাইট্রেট বা হচ্ছে ট্রাইট্রান্ট বলা থাকে। ট্রাইট্রেশনের সময় এটিকে কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হয়। তারপর হচ্ছে জেনে নাও ঘাড়ধর্মী প্রমাণ না দ্রবণে বুয়েটে না নেওয়া ভালো। ঘাড়ধর্মী যোগ বুয়েটের সিলিকেটের সাথে বিক্রিয়া করে দেওয়া হচ্ছে বুয়েটের ক্যালিব্রেশন বা দাগগুলো নষ্ট করতে পারে। প্রমাণ না খাদ্য দ্রবণ সোডিয়াম কার্বনেট দ্রবণকে তার হচ্ছে কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হয়ে থাকে। তারপর হচ্ছে খেয়াল করো টাইট্রেশনে তার হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের সুবিধা অসুবিধা তার হচ্ছে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং হচ্ছে গণনাঙ্ক স্থির থাকে। তার হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের তার হচ্ছে ঘনমাত্রা বহুদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে। সাধারণ আলোকজৈব যৌগ এবং হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে ডাইক্রোমেট লবণ এবং সহজে বিজারিত হয় না। কখন তাপমাত্রা হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে বিজারিত হয় না। তার হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট সরনির্দেশক হলে ওটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট তার হচ্ছে সরনির্দেশক নয়। এই বিটার বেলায় হচ্ছে ফসফরিক অ্যাসিড যোগ করতে হয়।
জন বিজারণ ট্রাইডেশন বিক্রিয়া তার হচ্ছে পানীয় জলে আয়রনের পরিমাণ নির্ণয় করে, তার হচ্ছে রক্তে ক্যালসিয়াম আয়রনের পরিমাণ নির্ণয় করে, ফলসবজিতে ভিটামিন সি পরিমাণ নির্ণয়, তার হচ্ছে হাইড্রোমিটার ক্ষেত্রে হচ্ছে প্রমাণিতভাবে হাইড্রোজেন দ্রবণে বুলেটে নেওয়া হয়ে থাকে। তারপর হচ্ছে বিচারক পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়ে থাকে, উদাহরণ সোডিয়াম সালফেট সালফেট এবং আর্সেনিক ইত্যাদি পরিমাণ নির্ণয় করা যায়। আর মিথির ক্ষেত্রে হচ্ছে প্রমাণ সালফেট, তার হচ্ছে দ্রবণ কি তার হচ্ছে বুলেটে ব্যবহার করা হচ্ছে, যার পদার্থের পরিমাণ নির্ণয়। তার হচ্ছে উদাহরণ হচ্ছে কপার সালফেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম ম্যাগনেট হচ্ছে মুক্ত হাইড্রোজেন পরিমাণ নির্ণয় করা যায়। তারপর হচ্ছে জটিল মাত্রা তার হচ্ছে টাইট্রেশন ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাএসিডিক অ্যাসিড ইডিটিএম এবং হচ্ছে ডাইসোডিয়াম লবণ সচরাচর ব্যবহার করা থেকে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় বিএল ল্যাম্বডা সূত্র ব্যবহার, তার হচ্ছে ল্যাম্বডা সূত্র হচ্ছে কোন সূচক মাধ্যমের মধ্য দিয়ে তার যেটি নিচ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক বর্ণীয় আলোক তরঙ্গ রশ্মি প্রবাহিত করলে তার হচ্ছে মাধ্যমে পুরুতের আলোর তীব্রতা রাশি সেটা হারের তার হচ্ছে আলোকের তীব্রতা সমানুপাতিক হতে হতে কত মাইনাস ডিআই বাই ডিএল ইকুয়াল টু সমানুপাতিক আয়তা হচ্ছে বিয়ের সূত্র হচ্ছে কোনো দ্রবণের মধ্য দিয়ে এক বর্ণীয় আলোর রশ্মি পরিবর্তন করলে তার হচ্ছে ঘনমাত্রার সাথে তার হচ্ছে আলোকের তীব্রতা তার হ্রাসের হার ঘনমাত্রার সাথে আলোর তীব্রতার সমানুপাতিক হয়ে থাকে। একটা হচ্ছে ল্যাম্বার্টের সূত্রের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমের পুরুত্বের সাথে, অপর দিকে বিয়ের ক্ষেত্রে হচ্ছে আলোকের দ্রবণের ঘনমাত্রার সাথে। তার হচ্ছে বিয়ের ল্যাম্বার্টের সূত্রে সম্মিলিত রূপে কোনো শোষণ মাধ্যম বা হচ্ছে দ্রবণের পুরুত্ব ও ঘনমাত্রা তার হচ্ছে গাণিতিকভাবে বৃদ্ধির সাথে সাথে নির্গত রশ্মির তীব্রতা 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 তার হচ্ছে এক্সপোনেনশিয়ালি হ্রাস পায়। তার হচ্ছে দ্রবণের ঘনমাত্রা সি এবং হচ্ছে দ্রবণের ঘনত্ব পুরুত্ব 1, তার হচ্ছে দ্রবণের শোষণ এবং এ হলে তার হচ্ছে সি হচ্ছে এ বাই ইএল। তারপর এখানে তারপর হচ্ছে মোলার শোষণ সহগ বা মোলার এক্সটেনশন ধ্রুবকে যেগুলো হচ্ছে লিটার পার মোল বা সেন্টিমিটার। বিয়ালাম রেটের সূত্রের বিচ্যুতি বা সম্পর্কিত তার হচ্ছে দ্রবণের ঘনমাত্রা 0.01 এবং 0.101 তার হচ্ছে মধ্যে দিয়ে তার হচ্ছে বিয়ালাম সূত্র সঠিকভাবে কার্যকর হয়ে থাকে। দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলারের বেশি হলে তখন এই সূত্র প্রযোজ্য হয় না। তার হচ্ছে দ্রবণের উপাদানের মধ্যে সংযোজন বিয়োজন এবং করলে তার হচ্ছে সূত্র প্রযোজ্য নয়। তার হচ্ছে এক বর্ণীয় আলো ভেদাভেদ না হলে বিশ্লেষণ মাত্রা না করলে তার হচ্ছে সূত্র প্রযোজ্য হবে না। তার হচ্ছে দ্রবণ দ্বারা হচ্ছে আলোর প্রতিসরণের পূর্বে বিচরণ করলে এই সূত্র প্রযোজ্য হবে না। তারপর হচ্ছে বিয়ের ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ, তার হচ্ছে ম্যাক্সওয়েল পদ্ধতি, তার হচ্ছে টাইট্রেশন প্রক্রিয়ার পরিবর্তে বর্তমানে তার হচ্ছে ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ এবং হচ্ছে বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রের মাধ্যমে তার হচ্ছে প্রামাণিক শোষণ প্রণালী এএস, তার হচ্ছে ইউভিবিস, তার হচ্ছে প্রণালী, তার হচ্ছে উচ্চ দক্ষতা সম্পন্ন তার হচ্ছে তরল ক্রোমাটোগ্রাফি এসপিএলসি, তার হচ্ছে দ্রবণ ক্রোমাটোগ্রাফি জিসির মাধ্যমে হচ্ছে মৌলিক দ্রবণ তার হচ্ছে জৈব দ্রবকে শনাক্তকরণ, তার হচ্ছে পরিমাণ নির্ণয় এবং হচ্ছে বর্ণযুক্ত তার হচ্ছে মাধ্যমে হচ্ছে সহজেই করা যায়। তার হচ্ছে জেনে রাখা তার হচ্ছে আলোর তীব্রতা হ্রাস এবং হচ্ছে পাত্রের পুরুত্বের সম্পর্ক দেখা যাচ্ছে বিজ্ঞানী ল্যাম্বার্ট ফুল লম্বা এবং হচ্ছে আলোর তীব্রতা হ্রাস এবং হচ্ছে দ্রবণের ঘনমাত্রা এবং সম্পর্ক দেখা যাচ্ছে বিজ্ঞানী বিহারটা। তারপর হচ্ছে পারমাণবিক শোষণ বর্ণালী মাস চূর্ণ, তার হচ্ছে পারমাণবিক শোষণ বর্ণালী এএস দ্বারা হচ্ছে 60 থেকে 70টি মূল্য শনাক্তকরণ এবং পরিমাণ নির্ণয় করা যায়। এই পদ্ধতিতে ব্যবহৃত ফর্মুলাজিত ধাতু দ্রব্য নির্ণয়, তার হচ্ছে ফিজিক্স ট্রেস এলিমেন্টস হিসেবে যেমন হচ্ছে ক্যালসিয়াম আয়রন, তার হচ্ছে কপার, তার হচ্ছে ম্যাগনেসিয়াম ইত্যাদি শনাক্তকরণে, তার হচ্ছে টক্সিলজি ও গ্যাসের শনাক্তকরণে, বিষাক্ত আর্সেনিক ক্রোমিয়াম এবং হচ্ছে ক্যাডমিয়াম ইত্যাদি শনাক্তকরণে, তার হচ্ছে বিভিন্ন ল্যাবরেটরিতে তারপর হচ্ছে উৎপাদিত বিশুদ্ধতার পরিমাণ নির্ধারণ করা আছে ডাবল এএস, তার হচ্ছে উপস্থিত মৌলিক ঘনমাত্রা পিপিএম মিলিগ্রাম পার লিটার, তার হচ্ছে পিপি মাইক্রোগ্রাম পার লিটার। তার হচ্ছে জানা যায় ক্লিনিক্যাল বিশ্লেষণ যেমন রক্ত ও প্রস্রাবে ধাতুর পরিমাণ, তার হচ্ছে এই পদ্ধতি ব্যবহার করে থেকে ইভিভিস প্রণালী দ্বারা তার হচ্ছে প্রস্তান্তর ধাতুর রঙিন আয়ন শনাক্তকরণ, ঘনমাত্রা নির্ণয়, তার হচ্ছে এখান দ্বিবন্ধন বা কনজুগেটেড দ্বিবন্ধন জৈবযৌগ শনাক্তকরণ এবং হচ্ছে পরিমাণ নির্ণয়, তার হচ্ছে বায়োলজিক্যাল মাইক্রোঅণু যেমন হচ্ছে প্রোটিন, লিপিড, তার হচ্ছে গ্লুকোজ, সুক্রোজ ইত্যাদি শনাক্তকরণ এবং হচ্ছে পরিমাণ নির্ণয় করা যায় এসপিএলসি। তার হচ্ছে উচ্চ দক্ষতা তরল ক্রোমাটোগ্রাফি দ্বারা এসপিএলসি যুগের এবং হচ্ছে পৃথকীকরণ এবং বিশুদ্ধকরণ শনাক্তকরণ এবং হচ্ছে পরিমাণ নির্ণয় করা যায় এবং হচ্ছে অ্যারোমেটিক যুগ এবং হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং হচ্ছে কফি থেকে ক্যাফেইন ইত্যাদি শনাক্ত করা যায়। তারপর হচ্ছে ফরেনসিক বিজ্ঞানে তার হচ্ছে ডিএনএ জারিত পদার্থের জনসংখ্যা এসপিএলসি নির্ণয় করা যায়। তারপর হচ্ছে জিসি বা হচ্ছে গ্যাসীয় ক্রোমাটোগ্রাফি দ্বারা ছিল ক্ষেত্রে হাইড্রোকার্বন, তার হচ্ছে C2 থেকে C40 গ্যাসীয় থেকে তারপর হচ্ছে উপাদান যৌগ শনাক্তকরণ এবং পৃথকীকরণ যায়। তার হচ্ছে যেমন হচ্ছে বেঞ্জিনের মিশ্রণ, তার হচ্ছে জিসি এটা সহজ এবং কিন্তু আঞ্চলিক উপাদান দ্বারা তা সম্ভব হয়ে থাকে। প্রাকৃতিক উদ্ভিদ নিজস্ব কিন্তু বিভিন্ন উপাদান এসেন্সিয়াল সয়েল সুগন্ধি পৃথকীকরণ, তার হচ্ছে পরিবেশের রসায়নে বিভিন্ন বিষাক্ত পদার্থ এবং হচ্ছে কীটনাশকের পরিমাণ নির্ণয়, তার হচ্ছে কসমেটিক ব্যবহৃত উপাদান নির্ণয়, তার হচ্ছে ফরেনসিক বিজ্ঞানে তার হচ্ছে যেমন হচ্ছে রক্তে অ্যালকোহল, তার হচ্ছে শনাক্তকরণ পরিমাণ নির্ণয় জিসি পদ্ধতিতে ব্যবহার করা থেকে প্রারম্ভিক শোষণ বর্ণালী মাপ পর্যন্ত, তারপর 3টি অংশ থাকে ভাপা এতটা ল্যাম্পা তারপর আলো বা বিভিন্ন অংশ নমুনা ব্যাটামাইজার হল মূল, তারপর যে থেকে গ্যাসীয় পরমাণু তৈরি করা হয় থেকে ফটো ডিটেক্টর হচ্ছে গ্যাসীয় পরমাণু দ্বারা তার হচ্ছে শোষিত বিকিরণের পরিমাণ নির্ধারণী যন্ত্র, তার হচ্ছে জেনে রাখো সোডিয়াম পরমাণু তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা 95 ন্যানোমিটার, তা হচ্ছে প্রণালী জ্বালানি রূপে এক্সিডেন্ট মিশ্রণের ধরনের হচ্ছে 2200 ডিগ্রি সেলসিয়াস, তা হচ্ছে তাপমাত্রা শিখা সৃষ্টি হয়ে থাকে। তরঙ্গ শক্তি শোষণের মাধ্যমে হচ্ছে পরিমাণ এবং ঘনমাত্রা অনুপাতিক হয়। তার হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের জন্য তার হচ্ছে প্রয়োজনীয় শক্তিটা 40 থেকে 300 কিলো ক্যালোরি পার মোল। তার হচ্ছে
ইভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, তারপর ইভিপি স্পেকট্রোস্কোপি ব্যবহার হচ্ছে প্রধানত নমুনা দ্রবণে, তার হচ্ছে ঘনমাত্রা নির্ণয়, তার হচ্ছে যৌগ কার্যক্রম মূলক, তার হচ্ছে একান্ত দ্বিবন্ধন বা কনজুগেটেড দ্বিবন্ধন, একান্ত দ্বিবন্ধনে থাকার প্রতিস্থাপক এদের সংখ্যা, তার হচ্ছে অ্যারোমেটিক যৌগের চক্রে উপস্থিত দ্বিবন্ধন সংখ্যা এবং পদ্ধতি নির্ণয় করা যায়, তার হচ্ছে অবস্থান্তর ধাতুর রঙিন আয়রন, তার হচ্ছে ত্বরণ এবং ঘনমাত্রা নির্ণয়, তার হচ্ছে মলিকিউলার মাইক্রো অণু যেমন আছে প্রোটিন এবং হচ্ছে লিপিড এবং হচ্ছে গ্লুকোজ, সুক্রোজ ইত্যাদি শনাক্তকরণ এবং হচ্ছে পরিমাণ নির্ণয় করা যায়, তার হচ্ছে আণবিক অরবিটাল সমূহ, তারপর হচ্ছে হেমো, তার হচ্ছে মলিকুলার অরবিটাল মতবাদ অনুসারে ইভিবিস বর্ণালী ব্যাখ্যা, তার হচ্ছে পরমাণু সমূহ, তার হচ্ছে পারমাণবিক অরবিটাল সমূহের, তার হচ্ছে অধিগ্রহণের সৃষ্টি হতে সিগমা বন্ডিং আণবিক অরবিটাল এমো সিগমা, তার হচ্ছে অ্যান্টিবডি, তার হচ্ছে বন্ডিং আণবিক অরবিটাল এমো সিগমা প্রাইম, তার হচ্ছে পাই বন্ডিং আণবিক অরবিটাল এমো পাই, তার হচ্ছে পাই অ্যান্টি বন্ডিং, তার হচ্ছে আণবিক অরবিটাল, তার হচ্ছে এমো পাই, তার হচ্ছে নন প্রোটিক অ্যারোমেটিক অ্যাসিড, তার হচ্ছে এমো, তার হচ্ছে এন, তার হচ্ছে আণবিক অরবিটালের শক্তি সংখ্যা হচ্ছে সিগমা ইজ গ্রেটার দেন পাই, ইজ গ্রেটার দেন এন, ইজ গ্রেটার দেন পাই, ইজ গ্রেটার দেন সিগমা উত্তেজিত অবস্থা। তারপর হচ্ছে ক্রোমাটোফোর বা হচ্ছে যে যৌগের, তার হচ্ছে পাই বন্ধন ইলেকট্রন দৃশ্যমান আলোর পরিসরে তরঙ্গ শক্তি শোষণ করে এবং হচ্ছে যৌগকে বর্ণযুক্ত থাকে, এদেরকে ক্রোমোফোর বলা থাকে, যেমন হচ্ছে নাইট্রোজেন মূলক, নাইট্রাস মূলক, তার হচ্ছে অ্যাজোম মূলক, তার হচ্ছে অ্যাসিড মূলক, তার হচ্ছে কার্বনিন মূলক। যৌগের অনুষ্ঠিত যেসব পাই বন্ধনযুক্ত, তার হচ্ছে দৃশ্যমান আলোর পরিসরে শক্তি তরঙ্গ শোষণ করে এবং যৌগকে বর্ণযুক্ত দেখায়। তারপর হচ্ছে এসপিএলসি, তারপর হচ্ছে হাইড্রোজেন পারফরমেন্স, তার হচ্ছে লিকুইড ক্রোমাটোগ্রাফি, এসপিএলসিতে তার হচ্ছে চলমান দশা হিসেবে আইসোপ্রোপাইল ইথার, তারপর হচ্ছে মিথাইল, তারপর হচ্ছে অ্যাসিড নাইট্রাইল ব্যবহৃত হয়। এসপিএলসি এর বৈশিষ্ট্য নিম্নের উপায় থেকে লম্বা বাষ্পের কলম, তার হচ্ছে ব্যবহার করা থেকে, তার হচ্ছে 2.1 থেকে 4.6 মিটার, তারপর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 250 মিলিমিটার, তার হচ্ছে কলম প্যাক হিসেবে দূর খুব সূক্ষ্ম গোলাকার এবং হচ্ছে 2 থেকে 50 মাইক্রোমিটার সাইজের, তারপর হচ্ছে সিলিকা এবং পলিমার ওষুধ ব্যবহার করা থেকে উচ্চ চাপ এবং 50 থেকে 350 বার চাপে, তারপর হচ্ছে সরল এবং দাবক রূপে বিশুদ্ধ পানি এবং হচ্ছে মিথাইল এবং নল এবং হচ্ছে অ্যাসিড নাইট্রোজেন মিশ্রণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। স্থির মাধ্যমে সে বন্ডারটা ফেজে ব্যবহৃত হয়ে থাকে, উচ্চ তরল চাপে ব্যবহার করে থাকে, লেপশন ব্যবহার করা থাকে, তারপর হচ্ছে কোনো বেরিয়ে আসা এফ্লুয়েন্ট, তারপর হচ্ছে বিনামূল্যভাবে মনিটরিং করার ব্যবস্থা রয়েছে। জিসি গ্যাসিক ক্রোমাটোগ্রাফি, তারপর হচ্ছে গ্যাসিক ক্রোমাটোগ্রাফি অপর নাম হচ্ছে তরল পার্টিশন এবং হচ্ছে ক্রোমাটোগ্রাফি জিপিএলসি। তারপর হচ্ছে গ্যাসিক ক্রোমাটোগ্রাফির মূলনীতি হচ্ছে ক্রোমাটোগ্রাফি বা এসপিএলসির অনুরূপ, তারপর হচ্ছে তবে হচ্ছে গঠনগত পার্থক্য এবং হচ্ছে স্থির মাধ্যমে এবং হচ্ছে তরল এবং হচ্ছে সচল মাধ্যমে এবং নিষ্ক্রিয় মাধ্যমে এবং জ্ঞানহীন নাইট্রোজেন গ্যাসে, তার হচ্ছে জিসিএর ব্যবহারগুলি হচ্ছে অ্যাথলেটদের মূত্র নমুনা নিশ্চিত শক্তিবর্ধক, তার হচ্ছে স্টেরয়েডের উপস্থিতি পরীক্ষণ, তার হচ্ছে মাতাল ড্রাইভের ক্ষেত্রে অ্যালকোহলের পরিমাণ নির্ণয়, তার হচ্ছে ভূগর্ভস্থ, তার হচ্ছে বিষাক্ত এবং বিচরণকারী কোনো গ্যাসের উপস্থিতি নির্ণয়, তার হচ্ছে গ্যাসের ক্রোমাটোগ্রাফি এবং উচ্চ দক্ষতার এবং হচ্ছে ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে তুলনা খেয়াল করো। পরিচয় হচ্ছে পিএলসি, তারপর সেটি ক্রোমাটোগ্রাফি যা হচ্ছে তরল দ্রাবক সচল গ্যাস, তার হচ্ছে সচল গ্যাস ক্রোমাটোগ্রাফি যেটা হচ্ছে সচল গ্যাস হিসেবে নিষ্ক্রিয় হিসেবে পরিবর্তিত হয়ে থাকে, তার হচ্ছে ব্যবহার উপযোগিতা, তার হচ্ছে নিঃস্ব দ্রাবকে, তার হচ্ছে দ্রবণীয় যৌগ এবং হচ্ছে প্রাণ অণু, তারপর হচ্ছে না বিশেষ করে প্রোটিন বিশ্লেষণ করা হয় থাকে, অর্থাৎ বিশ্লেষণ এবং হচ্ছে পদার্থের পরিবেশ বিস্তৃত হতে উদ্বায়ী অনুদ্বায়ী, তারপর হচ্ছে উভয় গ্যাসের নমুনা ব্যবহার করা হয়ে থাকে, সচল দশা দ্রাবকে প্রস্তুত করে নিতে হয়ে থাকে, তাই হচ্ছে ঘষলি, তারপর হচ্ছে জিসির ক্ষেত্রে হচ্ছে জৈব পদার্থের বিশ্লেষণ করা হয়ে থাকে, কিছু উদ্বায়ী নমুনার বিশ্লেষণ করা হয় কোনো সচল দশার ক্ষেত্রে তৈরি হয় না, তাই হচ্ছে মূল্যবান থেকে কস্ট ইফেক্টিভ প্রচারণা হয়ে থাকে। স্পেস এর ক্ষেত্রে হচ্ছে উচ্চ শক্তির টানা পাম্প সলিউশন পাম্প, জিসির ক্ষেত্রে হচ্ছে এরিয়া গ্যাস হিলিয়াম নাইট্রোজেন গ্যাস, তারপর হচ্ছে ডিটেক্টরের ক্ষেত্রে ইভি ডিটেক্টর এমএসআই সংযুক্ত হয়ে থাকে, তারপর জিসির ক্ষেত্রে থার্মাল পরিবাহিতা ডিটেক্টর, তার হচ্ছে প্রয়োগ এসপিএলসির ক্ষেত্রে হচ্ছে রক্তে ভিটামিন ডি, তারপর হচ্ছে শনাক্তকরণ এবং হিরোলজির ওষুধ বিশ্লেষণ এবং হচ্ছে ফার্মাসিউটিক্যাল, তারপর হচ্ছে জৈব রাসায়নিক পদার্থের উৎপাদন এবং হচ্ছে গুণগত মাত্রা নির্ধারণ, তারপর হচ্ছে জিসির ক্ষেত্রে হচ্ছে এলিমেন্ট থেকে হাইড্রোকার্বন এবং হচ্ছে ওষুধ শনাক্তকরণ, তারপর হচ্ছে পরিমাণ নির্ণয়, তারপর হচ্ছে ইপিভি স্পেকট্রোস্কোপির ব্যাপার না, কোনটি উত্তর হচ্ছে ডি অ্যালোপ্যাথিক যুগের, তার হচ্ছে দ্বিবন্ধনের সংখ্যা। গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা, সি যেগুলো হচ্ছে এন বাই ভি, তারপর হচ্ছে এন ইজগুলো সি ক্রস ভি। এখানে সি হচ্ছে মোলার ঘনমাত্রা এবং এন ইজগুলো হচ্ছে মূল সংখ্যা, তারপর হচ্ছে ডাব্লিউ যেগুলো যুগের ভর, ডাব্লিউ যেগুলো হচ্ছে আণবিক ভর, তারপর হচ্ছে ভি যেগুলো আয়তন লিটারে, তারপর হচ্ছে সি যেগুলো শতকরা পরিমাণ, তারপর হচ্ছে সি যেগুলো ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ ইন্টু ভি, সি যেগুলো ডাব্লিউ বাই ডাব্লিউ ইন্টু ভি, এন ইজগুলো হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, তারপর হচ্ছে পার্সেন্ট দেওয়া থাকবে সি ইকুয়াল টু 10x বাই হচ্ছে ডাব্লিউ। তারপর হচ্ছে দ্রবণের লঘুকরণ সূত্র হচ্ছে V1S1 ইকুয়াল টু V2S2, ওদিকে PPN ইকুয়াল টু x ইনটু 10^4, তার হচ্ছে PPB x ইনটু 10^7, তার হচ্ছে PPD ইকুয়াল টু x ইনটু 10^10, x ইকুয়াল টু শতকরা পরিমাণ, তার হচ্ছে ppm মোলারিটির পরিবর্তন x ইকুয়াল টু ppm 1 বাই হচ্ছে ক্যাপিটাল M ইকুয়াল টু 10^-3। তারপর হচ্ছে অ্যাসিড ক্ষারের, তার হচ্ছে প্রসারণ সংক্রান্ত সমস্যাবলী PAMI ইকুয়াল টু বাই x, PBMB বাই y।
তারপর হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে মিলিগ্রাম থেকে এবং মিলিমোলার পরিমাণ 18 দ্বারা ভাগ করতে হবে, যেমন হচ্ছে মিলিমোল পার লিটার, তারপর হচ্ছে মিলিগ্রাম পার লিটার 13 দ্বারা গুণ করতে হবে। মিলিগ্রাম এখানে হচ্ছে মিলিমোলটা হচ্ছে বড় এবং মিলিগ্রাম হচ্ছে ছোট, তাই মিলিমোল থেকে মিলিগ্রামে পরিণত করতে হচ্ছে 18 দ্বারা গুণ। তারপর হচ্ছে রেটিন এক্সক্লুসিভ, তার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক আইটেমের পিএইচ হবে, তার হচ্ছে যে কোনো তাপমাত্রা গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার, তারপর হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্রায় এক আইটেমের চাপে হচ্ছে গ্যাসের মোলার আয়তন 24.789 লিটার, তারপর হচ্ছে যে দ্রবণে তার হচ্ছে কোনো মাত্রা তার হচ্ছে সঠিকভাবে জানা যাক থাকে তাদেরকে বলা থাকে প্রমাণ দ্রবণ বলা থেকে 1 মোলার হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে 0.1 মোলার, তারপর হচ্ছে সালফারিক অ্যাসিড এবং হচ্ছে 0.5 মোলার, তারপর সোডিয়াম কার্বনেট 2 মোলার, সোডিয়াম হাইড্রক্সাইড তারপর হচ্ছে 2 মোলার এবং হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে 1 মোলার, তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেট ইত্যাদি। তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর হচ্ছে H2CO4, তারপর হচ্ছে 2H2O, তারপর হচ্ছে সোডিয়াম অক্সালেট, তারপর হচ্ছে C4H4O4 ইত্যাদি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। পটাশিয়াম ম্যাঙ্গানিজ সালফারিক অ্যাসিড হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর সোডিয়াম থাইসালফেট ইত্যাদি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তারপর হচ্ছে এক মোলার দ্রবণ, এক মোলার সেমিলার দ্রবণ 0.5 মোলার এবং ডিসিমোলার 0.1 মোলার এবং সেমিলার 0.01 মোলার। তারপর হচ্ছে দ্রবণের মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না, পানিতে তাপমাত্রা এবং হচ্ছে অক্সিজেন দ্রাসের 0 ডিগ্রি সেলসিয়াস এবং 14.6 ppm এবং 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্থির প্রাপ্ত হলো 7.1 ppm এবং হাইড্রোজেন ক্লোরাইড, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিড, তারপর হচ্ছে নাইট্রাস অ্যাসিড ইত্যাদি হচ্ছে অ্যাকারিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে সালফিউরাস অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ইত্যাদি হচ্ছে দ্বিক্ষারিক অ্যাসিড, তারপর হচ্ছে ফসফরাস অ্যাসিড হচ্ছে দ্বিক্ষারিক অ্যাসিড, পটাশিয়াম অ্যাসিড, অ্যামোনিয়াম অ্যাসিড, লিথিয়াম অ্যাসিড, তারপর হচ্ছে অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ডাইহাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ডাইহাইড্রোক্সাইড দ্বিক্ষারিক অ্যাসিড হারিয়ে, তারপর সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোজেন ক্লোরাইড এটা তুলনা করা হচ্ছে 53 এবং হচ্ছে 34.5 পুষ্টি আকারে পাকা বীজ এবং কালো জামা এবং কালো আঙ্গুর, হচ্ছে পাতাকপির পাতার রসের মাধ্যমে হচ্ছে অ্যান্থোসায়ানিনের মাধ্যমে হচ্ছে প্রকার জৈবযৌগ রয়েছে। ইলিশ মাছ হলো লাইকের নাম হচ্ছে শৈবাল এবং হচ্ছে জাতীয় উদ্ভিদ থেকে নিষ্কাশিত এক ধরনের জৈবযৌগ। নির্দেশক দুর্বল হলো তার হচ্ছে দুর্বল জৈবযৌগ, তার হচ্ছে এটামিক অ্যাবজর্পশন, তার হচ্ছে এসেটামিক অ্যাবজর্পশন, স্পেশাল ট্রস্ক গবেষিত হচ্ছে প্রণালী থেকে যন্ত্র ব্যবহার করা থেকে তার হচ্ছে 60 থেকে 70 অধিক, তার হচ্ছে অপদার্থ থেকে পারমাণবিক শোষণ প্রণালী এবং হচ্ছে শনাক্ত এবং হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ করা যায়। তারপর হচ্ছে গ্যাসীয় ক্রোমাটোগ্রাফি, দুটিটা দুর্বল গ্যাসীয় তরল ক্রোমাটোগ্রাফি এবং হচ্ছে গ্যাসীয় কঠিন ক্রোমাটোগ্রাফি, তার হচ্ছে গ্যাসীয় তরল ক্রোমাটোগ্রাফি, তারপর হচ্ছে 250 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করা যায়। তার হচ্ছে তরল অবস্থায় পানির মোলার আয়তন হচ্ছে 18 মিলিলিটার, তার হচ্ছে গ্যাসীয় অবস্থায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার হচ্ছে পানির মোলার আয়তন যেগুলো 36.4 লিটার, তার সোডিয়াম অ্যাসিড, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হতে ক্যালসিয়াম কার্বনের ক্ষেত্রে হচ্ছে সিলিকন গ্যাস উৎপন্ন হতে মিলিমোল পার 8 দিয়ে গুণ করতে হতে মিলিগ্রাম পার ডিএল একক হবে। তার হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে 1 ppm ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার কেজি, তার হচ্ছে 1 মাইক্রোগ্রাম পার গ্রাম, তারপর হচ্ছে 1 ppm ইকুয়াল টু হচ্ছে 1 মিলিগ্রাম পার হচ্ছে লিটার, তারপর হচ্ছে 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটার, তারপর হচ্ছে দ্রবণের নির্ভরশীলতা হচ্ছে 1 মোলারিটি এবং হচ্ছে মোল সংখ্যা, তারপর হচ্ছে জটিল মাত্রিক সংখ্যা এবং সিথিলিন ডায়ামিন টেট্রাএসিটিক অ্যাসিড ইজিটি এবং হচ্ছে ডাইসোডিয়াম, তারপর হচ্ছে দ্রবণ সচরাচর ব্যবহার পটাশিয়াম ম্যাগনেসিয়াম সন্ধিশীল পটাশিয়াম ডাইক্রোমেটটা সহজীকরণ নয়, তারপর হচ্ছে পানির উপস্থিতি ক্লোরাইড এবং হচ্ছে সালফার ডাইঅক্সাইড H2O, তার হচ্ছে বিক্রিয়া করে তার হচ্ছে বর্তমানে মহিলাদের বিউটি পার্লারের জন্য মাথার কালো চুলকে সোনালি চুল করার জন্য হাইড্রোজেন পারঅক্সাইড ক্রিম ব্যবহৃত হয়ে থাকে, যারা বিজারক হিসেবে ব্যবহার হয়ে থাকে ওজন এবং সালফার ডাইঅক্সাইড H2O এবং হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফরেনসিক বিএন, তার হচ্ছে ডিএনএ, তার হচ্ছে জারিত পদার্থ এসপিএলসি দ্বারা করা যায়। তার হচ্ছে পরমাণু জেনারেল টু অ্যাসিডিলাইন মিশ্রণ হয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শিকাজের নিচে মিশ্রিত করা থাকে তরঙ্গ শক্তি এবং শোষণ মাত্রা এবং হচ্ছে পরমাণুর পরিমাণ এবং ঘনমাত্রা সমবর্তী হতে থাকে ইলেকট্রন স্থানান্তরের জন্য। তারপর হচ্ছে প্রয়োজনীয় ইলেকট্রন সংখ্যা 240 থেকে 300 কিলোকেলভিন, তারপর হচ্ছে ক্যালোরি মোল, তারপর হচ্ছে এসপিএলসি সমচল হিসেবে আছে প্রোপাল ইথার এবং পানি মিথাল এবং এসিটোনাইট্রাইল ব্যবহৃত হয়।